দিল্লিতে আমি প্রথমবার গিয়েছিলাম কাজের জন্য। সবকিছু নতুন ছিল, বড় বড় রাস্তা, রাতেও জেগে থাকা শহর আর মানুষের ভিড়। কিন্তু আমি জানতাম না ওই শহরের অন্ধকারে এমন কিছু লুকিয়ে আছে যেটা আজও আমাকে ঘুমোতে দেয় না। আমি তখন 23 বছর বয়সী, একটা ছোট কোম্পানিতে ভিডিও এডিটরের কাজ পেয়েছিলাম। অফিস ছিল করলবাগে, আর আমি থাকতাম উত্তম নগরের একটা ভাড়া বাড়িতে। একদিন অফিসে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। ঘড়িটি তখন রাত 1টা করি। বস বলল, আজ এখানেই থেকে যা। কিন্তু আমি জেদ করে বললাম, না স্যার, চলে যাব। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি বাইক নিয়ে বেরোলাম। রাস্তা প্রায় ফাঁকা। শীত এত বেশি ছিল যে হাত জমে যাচ্ছিল। গুগল ম্যাপ শর্টকাট দেখাচ্ছিল, দিল্লি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গেলে 20 মিনিট কম লাগবে। লোকজন আগেও ওই রাস্তার কথা বলেছিল, রাতে না যেতে বলেছিল। কারো কারো মুখে শুনেছিলাম সাদা শাড়ি পরা এক মহিলার গল্প। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। রাত 1:45 নাগাদ আমি ওই রাস্তায় ঢুকলাম। চারপাশে বিশাল কাজ, রাস্তার দুপাশে অন্ধকার। কুয়াশার জন্য সামনে 10 ফুটও ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ আমার মোবাইলের গান বন্ধ হয়ে গেল নিজে নিজে। আমি ভাবলাম নেটওয়ার্কের সমস্যা, কিন্তু তারপরই লক্ষ্য করলাম রাস্তা একদম নিঃশব্দ। কোনো কুকুরের ডাক নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, শুধু আমার বাইকের শব্দ। তারপর আমি ওকে দেখলাম। রাস্তার বাঁ পাশে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো মুখ ঢেকে রেখেছে, হাতটা ধীরে ধীরে তুলল, যেন লিফট চাইছে। আমার বুক কেঁপে উঠল, কিন্তু আমি থামিনি। বাইক স্পিড বাড়িয়ে দিলাম। 10 সেকেন্ড পর সাহস করে রিয়ার ভিউ মিরারে তাকালাম, আর তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা পিছনে নেই, সে আমার বাইকের পাশ দিয়ে দৌড়াচ্ছে, অসম্ভব গতিতে। তার মুখ তখনও দেখা যাচ্ছিল না, কিন্তু ওর পা মাটিতে ছুটছিল না। আমি পুরো ভয় পেয়ে গেলাম। বাইক আরও জোরে চালাতে লাগলাম। হঠাৎ বাইকের ইঞ্জিন বন্ধ, রাস্তার মাঝখানে। আমি বারবার স্টার্ট দেবার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। চারপাশে শুধু কুয়াশা। তারপর খুব ধীরে ধীরে আমি একটা শব্দ শুনলাম। কেউ যেন ফিসফিস করে বলছে, থামলে না কেন? আমার হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল কেউ আমার একদম ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল। আমি ঘুরে তাকালাম, আর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। ওর মুখ ছিল না, পুরো কালো, শুধু দুটো সাদা চোখ। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির আলো দেখা গেল। আলোটা আসতেই সব গায়েব। একটা আর্মির গাড়ি এসে আমার সামনে থামল। একজন জওয়ান নেমে এসে বলল, এখানে এই সময় কি করছো? আমি কাঁপতে কাঁপতে সব বললাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর শুধু বলল, ভাগ্য ভালো তোমার। পরদিন সকালে আমি জ্যাকেট খুলতে গিয়ে দেখলাম আমার কাঁধে 5টা কালো দাগ, একদম আঙুলের মতো। তারপর থেকে প্রায় প্রতি রাতেই আমি শুনতাম, এইবার থামবে। সেদিনের পর আমার জীবন পুরো বদলে যায়। প্রথম দুদিন আমি কাউকে কিছু বলিনি, ভাবছিলাম হয়তো অতিরিক্ত ভয়ের জন্য এসব হচ্ছে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ব্যাপারটা স্বাভাবিক না। কারণ প্রতি রাত 1:45 হলেই আমার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যেত। এতটাই ঠান্ডা হয়ে যেত যে নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতো। এক রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই দেখি ঘরের এক কোণায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে। চুলগুলো নিচে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল পুরো শরীর জমে গেছে। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো, আর তারপর একটা ভাঙা গলায় বলল, কেন থামলে না? আমি চিৎকার করে উঠে বসতেই সব গায়েব। ঘড়িতে তখন ঠিক 1:45। পরদিন অফিসে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরছিল, বারবার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমার এক সহকর্মী ছিল রাহুল। ও আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু পরে সব খুলে বললাম।
সব শুনে ও একদম চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, তুই দিল্লি ক্যান্টের ওই আস্থা দিয়ে গেছিলি? আমি বললাম হ্যাঁ। ও তখন বলল, ওই রাস্তা নিয়ে অনেক পুরনো গল্প আছে। অনেকে নাকি রাতে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখে। যারা থামে তাদের নাকি আর খুঁজে পাওয়া যায় না। আমার শরীর আবার ঠান্ডা হয়ে গেল। রাহুল বলল, আজ রাতে একা থাকিস না। সেদিন রাহুল আমার সঙ্গে বাড়ি এলো। রাত তখন 1:30। আমরা দুজন জেগে বসেছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে থালা পড়ার শব্দ এলো, টাং। আমরা দুজন চমকে উঠলাম। রাহুল সাহস করে রান্নাঘরের দিকে গেল, আমিও পিছনে পিছনে গেলাম। রান্নাঘরে ঢুকেই দেখি মেঝেতে পানি ছড়িয়ে আছে, আর সেই পানির ওপর স্পষ্ট ভেজা পায়ের ছাপ। কিন্তু ভয়ের বিষয় ছিল, ছাপগুলো মানুষের না। পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর ছাপগুলো ধীরে ধীরে আমাদের ঘরের দিকে এগোচ্ছে। রাহুল কাপা গলায় বলল, ভাই, এটা ঠিক না। ঠিক তখনই আমাদের ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। থাম! পুরো বাড়ি কেঁপে উঠল। আমরা দৌড়ে দরজার কাছে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। ভেতর থেকে যেন কেউ চেপে ধরে রেখেছে। তারপর ঘরের ভেতর থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো, খুব ধীরে কিন্তু ভয়ঙ্কর। আমি আর রাহুল দরজায় ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঘরে ঢুকে আমরা যা দেখলাম, আমার বিছানার ওপর কেউ বসে আছে। সাদা কাপড়, লম্বা চুল। ধীরে ধীরে সে মাথা তুলল, আর আমি দেখলাম ওর চোখ দুটো পুরো সাদা। মুখের চামড়া ছেঁড়া।